বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন যে কজন সাহিত্যিক, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রগণ্য। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সবখানেই তিনি বাংলার কথা তুলে ধরেছেন। তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন বাংলার প্রকৃতি, মানুষ, সমাজ ব্যবস্থার কথা। বিশ্বকবির জন্মজয়ন্তীতে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। বিশ্বকবির প্রকৃতিপ্রেম নিয়ে আলোচনার জন্য আজ উপস্থিত আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর চঞ্চল খান এবং সাথী সরকার। কেমন আছেন আপনি? ভালো। আপনি কেমন? আমি ভালো আছি। আপনি তো বহু বছর ধরে রবীন্দ্র চর্চা করছেন, গান করছেন, গবেষণা করছেন, নানা বিষয় নিয়ে কাজ করছেন। আমাদের একটু বলবেন, আজকে যেহেতু আমাদের রবি ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি কিভাবে ফুটে উঠেছে এটা নিয়ে একটু বলবেন আমাদের? কঠিন প্রশ্ন, আবার সহজও। কঠিন এই কারণে যে ব্যাপ্তিটা এত বড়। রবীন্দ্রনাথ নিজেই একটা প্রকৃতির ইনস্টিটিউশন হিসেবে আমরা মনে করতে পারি তাকে। এবং রবীন্দ্র সাহিত্যে বলেন, আমার সঙ্গীতে বলেন, যেহেতু সঙ্গীত নিয়ে আমি মোটামুটি টুকটাক কাজ তো আছে, অনেক বছর, 5 দশক তো হয়ে গেল। তো সেই ক্ষেত্রে বলবো যে রবীন্দ্রনাথ তার প্রকৃতির যেই সাথে যে তার সম্পৃক্ততা, প্রকৃতি ছাড়া রবীন্দ্রনাথ বিরাজমান না। এবং রবীন্দ্রনাথ প্রকৃতি ছিন্ন করে রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারতেন না। এই যে আজকে আমি যেখানে বসে কথা বলছি, উনি আছেন এখানে, এটা হচ্ছে পূর্ববঙ্গ তো আমাদের। এই পূর্ববঙ্গে যে রবীন্দ্রনাথের যে প্রকৃতির সাথে যে তার মেলামেশা এবং প্রকৃতিকে চেনা, সেটাই কিন্তু রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ করেছে। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, আমি যদি সেলাই দহে না আসতাম, আমি জানতাম না যে পৃথিবী যে কত সুন্দরী, সুন্দর না, সুন্দরী। এবং সেটা বলেছেন উনি এই বনহাস দেখা, প্রকৃতি দেখা, মানুষ দেখা, গাছ দেখা, জল দেখা, পদ্মা দেখা, আকাশ দেখা, বৃষ্টি দেখা, এই যে প্রকৃতির সাথে যে তার যে সম্পৃক্ততা, উনি বলেছেন যে আমি যদি কলকাতায় জোড়াসাঁকোর এই বাড়িতে আমি থাকতাম, আমি চিনতাম না পৃথিবীকে। এবং আমি বলি, দেখুন, রবীন্দ্রনাথ যদি আজকে যদি ধরে রাখেন, ধরেন আপনি চলে যান পিছনে, হিস্ট্রি, গো ব্যাক ইন ইয়োর আর্লি ডেইজ। রবীন্দ্রনাথ যদি আপনার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে থাকতেন, উনি আজকে কী হতেন জানেন? উনি একজন কলকাতার নাগরিক কবি হতেন, শঙ্খ ঘোষ হতেন আরেকটা, বা আমাদের শামসুর রহমান হতেন আরেকটা, যাকে আমরা চিনতাম, সময়ের আবর্তে কিছুটা হারিয়েও যেতেন হয়তো বা। তো রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনা সেরকমই। আমি নিজেই সেলাই ধর্মে দীর্ঘদিন ছিলাম এবং পুরো জায়গাটা চষে বেরিয়েছি। রবীন্দ্রনাথের যে সেলাইদহ, শাহজাদপুর, পতেশ্বর, আমার ছিন্নপত্র ওখানে করেছি। বাংলাদেশের রবীন্দ্রনাথ যে ডকুমেন্টারি বা 2টো ডকুমেন্টারি আমার যেটা করা, সেগুলো করতে গিয়ে আমি থেকেছি। আমি দেখেছি রবীন্দ্রনাথের সে 110 বছর, 113 বছর, 114 বছর, 115 বছর আগে প্রকৃতির যে বর্ণনা উনি দিয়েছেন, হ্যাঁ, আপনি আজকে যান, আপনি দেখবেন সেই বর্ণনার সাথে ছিন্নপত্র যে ইন্দিরা দেবীকে যিনি চিঠিগুলি লিখছেন, মানুষের বর্ণনা দিচ্ছেন, একেবারে হুবহু মিলে যাবে। এখনো সে বালু জল ওরকম, এখনো সে পূর্ণিমার রাতটা ওরকম, এখনো ওই জলের প্রবাহটা একই রকম চেহারায় হয়, এখনো মানুষগুলো ওরকম। আমরা কাজ করছি, সে প্রকৃতির সাথে মেশা মানুষগুলো, তার বাড়ির 4টা আম ধরেছে, 4টা আমের মধ্যে একটা আম রেখে 3টা আম আমাদেরকে চেনে না, তারা দিয়ে গেছে। এটা হচ্ছে প্রকৃতির সাথে মেশা। এবং রবীন্দ্রনাথ সেই প্রকৃতি দেখেছে, যে প্রকৃতি আমি হয়তো দেখতে পারতাম না, আমি যদি এই জায়গাগুলোতে না যেতাম। এখন যদি বলেন রবীন্দ্রনাথের গান বিষয়ক, সেটা তো প্রকৃতিকে ইয়ে করে 283টা গান। গানের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না, গানের যে গভীরত্ব, সেগুলি দিয়ে বিচার করব আমরা, যে কি করে গানগুলো প্রকৃতির সাথে মিশে রবীন্দ্রনাথ একাকার হয়ে গেছেন। এবং রবীন্দ্রনাথ এবং প্রকৃতি, এই দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। আবার শুনবো আপনার কথা। নিশ্চয়ই। সাথী সরকার, কবির প্রকৃতি প্রেম নিয়ে আপনার কাছে আমার কিছু জানার আছে, আপনি একটু বলুন। আসলে কি রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই খুবই প্রকৃতিপ্রেমিক ছিলেন। তার বিভিন্ন রচনা, কবিতা, নাটক, গান সবকিছুতেই কিন্তু প্রকৃতি মিলেমিশে আছে। উনি তো প্রকৃতি পর্যায়ের অনেক গানই লিখেছেন। শুধু তাই নয়, দেখা যায় যে উনার পূজা পর্যায়, প্রেম পর্যায়, স্বদেশ পর্যায় সব গানের মধ্যেই প্রকৃতি কিন্তু আলাদা না, মিলেমিশে আছে। আর রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম, বৃক্ষরোপণ, উনি কিন্তু বীরভূম তো খুব একটা রুক্ষ সূক্ষ্ম একটা জায়গা ছিল।
উনি সেটাকে বৃক্ষরোপণ করলেন যেন গাছে ভরপুর থাকে এবং বৃক্ষরোপণে দেখা যায় যে বৃক্ষ শিশুগুলোকে তিনি নিয়ে এসেছেন একদম পালকিতে করে, একদম মানে পূর্ণ মর্যাদা দিয়ে এত সুন্দর করে বৃক্ষরোপণ করলেন, গাছও যেন সেই একটা মানব শিশুর মতোই সেই সম্মানটা পায়। ওটা কিন্তু ওই ধারণা কিন্তু আর কারোর মধ্যে আমরা দেখতে পাই না। এটা কিন্তু রবীন্দ্রনাথই করেছিলেন। এবং প্রকৃতি পর্যায়ে যে গানগুলোতে যে প্রকৃতির বর্ণনা, সেটা দেখে মানে বিস্মিত হতে হয়। এত সুন্দর প্রকৃতির বর্ণনা। এবং তার সবচেয়ে প্রিয় ঋতু ছিল বর্ষা। তো বর্ষারও অনেক মানে এত সুন্দর, সুন্দর গান, ওটা শুনলেই মানে মনটা ভরে যায়। শুনবো আপনার কাছ থেকে গান। তবে একটা জিনিস যে শান্তিনিকেতনের কথা যদি শান্তিনিকেতনে যে গাছগুলো সেগুলোও কি মাটি লাগানো? উনার উদ্যোগেই তো এটা ১ম শুরু হয়েছিল যে বৃক্ষরোপণটা। তখন তো সবার ভিতরে যে একজন শুরু করে, তার পরবর্তীতে কিন্তু সবাই ওই যে জোয়ারটা নিয়ে আসা, হুম। ওইটাই কিন্তু আসল। আচ্ছা, আচ্ছা, কিন্তু শুরু করেছিলেন তিনি বৃক্ষরোপণ। আচ্ছা। আবার শুনবো আপনার কথা। আপনার কাছে ফিরে আসি। বর্তমানে প্রকৃতি ধ্বংসের মহাস্রব চলছে। মানে প্রকৃতিকে কোথায় বাঁচাবো, কোথায় রক্ষা করব এবং কম্পিটিশন চলছে। হ্যাঁ, এখন এটা ধ্বংস করার মহোৎসব। কবি কি সেই সময় বিষয়টি বুঝতে পেরেছিলেন মনে করেন আপনি? হ্যাঁ, প্রকৃতির প্রতিশোধ আপনি যদি পড়েন, জি। সেটা প্রকৃতির প্রতিশোধটা কিন্তু সেরকম। এক ধরনের আঁচ করা যে তুমি প্রকৃতিকে যখন কাছে নিতে পারবে না, প্রকৃতিকে যখন তুমি তোমার শত্রু হিসেবে পরিগণিত করবে, প্রকৃতি সেই প্রতিশোধ একদিন নেবে। এটা রবীন্দ্রনাথেরই কথা। আমি তার যদি শিক্ষা ভাবনায় আসি, যে রবীন্দ্রনাথকে তুমি খণ্ডিত রবীন্দ্রনাথ হিসেবে দেখি। রবীন্দ্রনাথ পোয়েট, রবীন্দ্রনাথ শিল্পী, রবীন্দ্রনাথ একজন নোবেল প্রাইজ উইনার, গীতাঞ্জলি, এই তো রবীন্দ্রনাথ সবাই জানি। রবীন্দ্রনাথের মূল ভাবনা কিন্তু তার দর্শনগুলো, তার শিক্ষা ভাবনা, প্রকৃতি ভাবনা, ঈশ্বর ভাবনা তো বাদই দিলাম, রিলিজন অফ ম্যান যে বইটা, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, হ্যাঁ, এগুলোকে যদি আমি এক জায়গায় করি তাহলে রবীন্দ্রনাথ হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের আসল কাজগুলি পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথের যে আমরা যে গান করি, যে আমরা গান নিয়ে যে কথা বলছি আজকে, এগুলো কিন্তু রবীন্দ্রনাথের শতকরা ৩০ ভাগ কাজও না। রবীন্দ্রনাথের বেশিরভাগ কাজই রয়ে গেছে কিন্তু ভাবনা, ফিলোসফিক্যাল আন্ডারপিনিংস। এবং এই যে শিক্ষা ভাবনার কথাটা বললাম আমি, কেন বললাম? তার রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আজকে ২০২৫ সালে, আজকে যদি আমাকে ন্যাশনাল এডুকেশন পলিসি লিখতে দেওয়া হয়, যেটা আমাদের লাস্ট পলিসি ছিল ২০১০ সালে, সেই ক্ষেত্রে নতুন একটা পলিসি হওয়াটা খুবই জরুরি দরকার। এবং রবীন্দ্রনাথের যেই শিক্ষা ভাবনায় ছিল প্রকৃতির সাথে মিশে, আপনি এখনো যদি আপনি শান্তিনিকেতনে যান, বিশ্বভারতীতে যান, এবং যেসব জায়গায় রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাকে উপযোগী মনে করে এবং কাজে লাগায়, এবং প্রকৃতির সাথে মিশে, অর্থাৎ আপনি গান করছেন প্রকৃতির মধ্যে, আপনি পড়াশোনা করছেন শিশুদেরকে নিয়ে প্রকৃতির সাথে। আর রবীন্দ্রনাথ, উনি তো আমাদের ফুল চিনিয়েছেন, কোন ঋতুতে কোন ফুল ফোটে, এটা রবীন্দ্রনাথের গীতবিতার থেকে আমরা শিখেছি মেইনলি। রবীন্দ্রনাথ আমাদেরকে ফল চিনিয়েছেন, ফুল চিনিয়েছেন, গাছ চিনিয়েছেন। শিরীষ গাছ কেমন হয় সেটা আমি একটা কল্পনা করতে পারি, আমি দেখেছিও। মানে সে দেখার সুযোগটা হয়েছে। এমনি হয়তো ঘুরে যেতাম, দেখতাম না। রবীন্দ্রনাথের যে প্রাঙ্গণে মোর শিরীষ শাখা, এটা গাইতে গেলে আমি তখন শিরীষ গাছটা আমি কল্পনা করতে পারি, হ্যাঁ, এবং দেখতে পারি আমি। এবং পূর্ণিমার রাতে শিরীষ গাছের অবস্থাটা কি হয় সেটাও আমি জানি। এবং কে জানিয়েছে আমাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই। বিশ্বকবি হয়ে ওঠা তো এত সহজ না, তাই না? যে কথাটা বলি আমরা যে বিশ্বকবি, বিশ্বের সবকিছুই তার মাথায় ছিল বলে, হ্যাঁ, তাই না? আমাকে অনেকে জিজ্ঞেস করে রবীন্দ্রনাথ ভাবনা আপনার মধ্যে কিভাবে এলো, এটা সেটা। আমি দেখেন, রবীন্দ্রনাথ আমার থেকে কোনো আলাদা কিছু না, কোন অর্থে। আমার যে অস্থি মজ্জা রক্ত, আমার যা আছে রবীন্দ্রনাথের তাই আছে। কিন্তু ওনার যে ভাবনাগুলো এবং সুদূর প্রসারী চিন্তাগুলো দিয়ে ওনার ভেতরে ছিল, প্রকৃতি বলি, রাজনৈতিক ভাবনা বলি, সমাজ ভাবনা বলি, এটা আমার মধ্যে আসবে না। এইখানে রবীন্দ্রনাথের সাথে আমার পার্থক্যটা। প্রকৃতি নিয়ে যে ভাবনাটা তখন, আজকে যে অনুষ্ঠানে আমরা বসছি, সেই ভাবনাগুলো তখন তো অনেকেই ছিল। রবীন্দ্রনাথ প্রকৃতি নিয়ে ভাবনাটা তার, সেটা আজকেও এটা রেলেভেন্ট। আজকে আমরা ২০২৫ সালে বসে আছি, আমরা এখানে চেয়ারে বসে আছি, আমরা যদি শিলাইদহে যাই, প্রতিশোরে যাই, শাহজাদপুরে যাই, ভাবনাটা একদম মিলে যাচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে। আপনি একটু আগে বললেন যে মহোৎসব চলছে, এই মহোৎসব তো চলছেই। আমি আজকে প্রতিশোরের যে মিউজিয়াম, যেটা আর কি এখন, ওইটার পাশে আমি
দেখেছিলাম অনেক গাছ, এখন এই গাছগুলি নাই, গাছগুলি কেটে ওখানে দোকান বসিয়েছে। And how sad it is, হ্যাঁ। এবং ওটা তার সাথে সাথে দোকান বসানোর সাথে সাথে কি হয়, পাশে যে নদীটা যাচ্ছে যেখানে রবীন্দ্রনাথ তার বোট নিয়ে গেছেন, সেইখানে কি হচ্ছে, সেখানে আপনার যত রকম আবর্জনা জঞ্জাল ওখানে পড়ছে, কেউ পরিষ্কার করার মানুষ নাই, কেউ ভাবারও মানুষ নাই। মানে আমরা সর্বক্ষেত্রেই আমাদের কলুষিতা দেখাচ্ছি। আবার ফিরে আসবো, আবার কথা বলবো ওনার সাথে। সাথী সরকার, রবীন্দ্রনাথের গানে প্রকৃতির প্রতি যে ভালোবাসা প্রকাশ পেয়েছে সে বিষয়ে আমাদের একটু বলবেন। রবীন্দ্রনাথের গানে, পূর্ববঙ্গের গানগুলোতে দেখা যায় যে ভালোবেসে সুখে নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। এই গানটাতে কিন্তু উনি যখন পদ্মাতে বটেছিলেন, সেই যে ভালোবেসে সুখে নিভৃত যতনে, এই সুখে কিন্তু হ্যাঁ, পদ্মা বোট, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তারপরে এই যে হৃদয়ের একুল ওকুল, ওটার মধ্যে দেখা যায় যে বাংলার নারী জীবনের যে বিরহী একটা চিত্তের একটা এটা কিন্তু আমরা পাই এই গানটিতে, যে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। সেই জায়গাতে বাংলার সেই যে তুফান, বান সবকিছুই কিন্তু এই প্রকৃতি মিলেমিশে আছে। তারপরে বর্ষার যে বিভিন্ন গানগুলো, বা এই যে চঞ্চল ভাই বললেন যে আমরা প্রকৃতি শিখেছি রবীন্দ্রনাথের গান শুনে, যে অশোক পলাশ পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ে তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। এই যে প্রকৃতির যে রং, এটাও কিন্তু আমার এই বসন্তে আমার ভিতরেও লেগেছে। প্রত্যেকটা গানের ভিতরেই মানে আমাদেরকেও মানে দোলা দিয়ে যায়, যে যখন আমি বর্ষার গান শুনি তখন বর্ষাটা আমার কাছেও প্রিয় হয়ে যায়, বা যখন শরতের গান শুনি, যে শরতের যে একটা কোমল ভাব, মানে প্রকৃতিটা আমার চোখের সামনে আমি দেখতে পাই। মানে রবীন্দ্রনাথ তার চোখ দিয়ে যা দেখেছেন আমাদের তা তা একেবারেই সামনে নিয়ে এসে নিয়ে এসেছেন, মানে আমাদেরকে দেখিয়েছেন, আমরা দেখতে পেরেছি। এবং আমি যদি একটু অ্যাড করি কথার সাথে, আমি তো রবীন্দ্রনাথকে বলি চিরকালের শিক্ষক। আজকে যদি রবীন্দ্রনাথ না থাকতো, প্রকৃতির সাথে মিলেমিশে যে বাঙালিত্বটা, সেটা কিন্তু আমরা পেতাম না। অর্থাৎ রবীন্দ্রনাথের গান করি, নাটক করি, যাই করি না কেন, তার মধ্যে আমরা কিন্তু শিক্ষাটা পাই। এটা নিছক বিনোদন না। আমি রবীন্দ্রনাথের গানকে তো একেবারেই বিনোদন হিসেবে দেখি না। রবীন্দ্রনাথের গান হচ্ছে আমাদের সর্বজনীন শিক্ষার একটি ব্যবস্থা। আমরা যে প্রকৃতির বিভিন্ন সময়ের বর্ণনা, সেটা তুমুল বর্ষা হোক, পূর্ণিমা সন্ধ্যা হোক, খাখা রোদ হোক, এগুলো আমরা পাই কিন্তু রবীন্দ্রনাথের এই বর্ণনা থেকেই। রবীন্দ্রনাথের একটা ফিলসফি আছে, ইট ইজ নট জাস্ট এক্সপ্লেনেশন অর এ স্টেটমেন্ট অফ হোয়াট ইজ হিয়ার, কি আছে না আছে সেটা না, এক্সিস্টেন্সটাকে আমরা দর্শনের সাথে মিশিয়েছে নিই। এটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতির ভাবনার আসল রূপ। তারপরে যে বাঙালির যে সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ, সেইখানেও কিন্তু এসো এ বৈশাখটা না হলে যে মানে হয় না যে পয়লা বৈশাখ আজকে ওই বৈশাখের অনুষ্ঠানটা পূর্ণতা পেত পূর্ণতা পেত না যদি এই গানটা না বাঙালি। এত অ্যাপ্রোপ্রিয়েট একটা গান। মধুর বসন্ত এসেছে, বসন্তের গান, হ্যাঁ, ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা, ওই যে বর্ষার সময় এটা আসবেই, এগুলো আসবে। শীতের হাওয়া লাগতো না, এছাড়া শীতের গান। বা এলো যে শীতের বেলা, ওটার মধ্যে যে সেই যে কৃষকরা মানে আস্তে আস্তে দিনটা যে ছোট হয়ে যাচ্ছে, মানে পুরাটা বর্ণনা মনে হয় কি যে আমি শীতটা দেখতে পাচ্ছি। মানে অসাধারণ ছিলেন বলেই এখনো আমরা এভাবে কথা বলতে পারতেছি। একদম তাই। আচ্ছা, আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে প্রকৃতি সংরক্ষণে কবিগুরুর আদর্শকে আমরা কিভাবে ধারণ করতে পারি? রবীন্দ্রনাথের সেই সময় বৃক্ষরোপণের যে কার্যক্রম, বৃক্ষরোপণ তো হয়, কি করে হয় এখানে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, বিকজ আপনি এটা নিয়ে কাজ করেন। এখন আমাদের এখানে যে বৃক্ষরোপণগুলো হয় খুব ফর্মালাইজড একটা ব্যবস্থায়, এটা একটা পাবলিসিটি হচ্ছে, কিছু গাছ টাছ লাগানো হচ্ছে, তারপরে গাছের কি হচ্ছে আমরা জানি না। আজকে যদি আপনি সিঙ্গাপুরের কথা বলেন, ছোট্ট একটি সিটি স্টেট, সিঙ্গাপুরটা একটা দেশ ঠিক, এবার একটা সিটি স্টেট। মালয়েশিয়ার কথা যদি বলেন আপনি, ইট ইজ এ পার্ট অফ গভর্নমেন্টস মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক পলিসি। আমাদের যে পাবলিক পলিসি যেটা আমরা বলি জননীতি, সিনিয়র লেভেলে, টপ লেভেলে আপনাকে এই পরিবেশ সংরক্ষণটাকে আনতে হবে। যদি তখনই আপনি পারবেন যে আপনি গাছ লাগাবেন, গাছ সংরক্ষণ করবেন,
কি গাছ এখানে টেকাবেন, কিন্তু এটার সাথে একটা পাবলিক পলিসির লিঙ্কেজটা যদি থাকে, অর্থাৎ আমি সরকারের যে পাবলিক পলিসি থাকবে সেটার সাথে গাছের উপরে একটা সাব পলিসি, ইম্পর্টেন্ট একটা পলিসি দাঁড়া করে, তখন পাবলিক পলিসি মানুষ। আপনার এনভায়রনমেন্টাল পলিসি ইজ নট এনাফ। এনভায়রনমেন্টাল পলিসি তো সব কিছুই আছে, তার মধ্যে একটা সাব পলিসি এবং ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি, পলিসির চাইতে বলবো এটাকে, পলিসির ভিতরে যেটা থাকবে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যদি আপনি দাঁড় করাতে পারেন, যদি আপনি যে এই আমি সংরক্ষণ করব কিভাবে, বন সংরক্ষণ এবং এনফোর্সমেন্টটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, অনেক কিছু তো আছে, করছিও, কিন্তু এনফোর্সমেন্টটা হচ্ছে না, এই যে ইলিগাল ফেলিং বলি, হ্যাঁ, তারপরে চুরি চামারি বলি, তো এগুলোকে যদি আপনি সংরক্ষণ করতে পারেন এবং তার সাথে যদি আপনি আমার নদী নালা আমাদের সব কিছুগুলোকে সংরক্ষণের জন্য এবং এটাকে এনভায়রনমেন্টালি ডিগ্রেডেশন থেকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা যেগুলি নেওয়া, এটাকে আপনাকে পলিসি, ল এনফোর্সমেন্ট, এটা একটা ব্যালেন্সে আনতে হবে। এটাই অসুবিধা আমাদের, অনেক কিছু আমাদের দেশে নাই পাবলিক পলিসিতে, যেটা হচ্ছে যে ব্যালেন্স বিটুইন পাবলিক পলিসি অ্যান্ড এনফোর্সমেন্ট অফ পলিসিস। এই হচ্ছে কথা। অনেক ধন্যবাদ। অনেক কিছু জানা গেল আপনাদের দুজনের কাছ থেকে। তবে শেষ করতে চাই দুজনের দুটো গান শুনে। আপনাকে দিয়ে শুরু করতে চাই, তারপর সাথী সরকার দিয়ে শেষ করবো। তো যেটা বলছি, এই যে একটু আগে কথা হচ্ছিল রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টিকর্মের মধ্যে গানের মধ্যে মিশে গেছে প্রেমের গান, একেবারে প্রেম পর্যায়ের গান, কিন্তু এটার মধ্যে আবার বসন্তের কথা এসছে। বসন্তটা যে একটা ঋতু হিসাবে শুধু না, বসন্ত একটা যেটা এটা অভিব্যক্তি হিসাবে রবীন্দ্রনাথের কাছে ধরা দিয়েছে, এটাতে দেখেন, এবং ট্রান্সলেশনটা একটা আছে ইংরেজি, আমি একটু পরে বলবো আপনাকে, এটা যে মজাটা। একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি, ফুলহারা সাগরে তুমি একটু কেবল বসতে দিও কাছে, বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে, আজ কি শুধু একান্তে আসে, চোখে চোখে চেয়ে থাকার দিন, আজ কি জীবন সমর্পণের গান গাবো, নীরব অবসরে তুমি একটু কেবল বসতে দিও কাছে। এক্সেলেন্ট। এই গানটায় সঞ্চারিতা, বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে, এটা তো প্রেমের গান। মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ এই গানে নিজে ট্রান্সলেশন করলেন গীতাঞ্জলিতে, তো নিজে ট্রান্সলেশনই বলতে বাইরে থেকে কেউ করে দেয়। গীতাঞ্জলিতে এই জায়গাতে উনি স্প্রিং বললেন না, দি সামার হ্যাজ কাম থ্রু মাই উইন্ডো, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, এখানে উনি ওই আমার যে বসন্ত আর পাশ্চাত্যের যে বসন্ত অর্থাৎ স্প্রিং, এটা ওনার কাছে ওই স্প্রিং আর আমার বসন্ত এক না, আমার বসন্ত হচ্ছে সামার, অর্থাৎ এখানে গ্রীষ্ম না, এই সামারটা আবার গ্রীষ্মকাল হিসেবে দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে একটা উত্তরণ, যে আমি শীতকালের পরে যে আমি একটা উষ্ণ একটা বিষয় এবং হৃদয়ের যে উষ্ণতা
তার সাথে এটা সম্পর্কটা কিভাবে উনি স্থাপন করলেন এই গানের ওই সঞ্চারের মধ্যে, সেটা আমরা পেয়েছি। খুব সুন্দর। আর আপনার গান শুনতে চাই। এখন যে গানটি গেয়েছি এটিও গীতাঞ্জলির একটি গান। এটি পূর্ববঙ্গে রচিত। এখানে যে গেছি যে আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাং সখা বন্ধিহে আমার। এখানে স্রষ্টাকে তিনি সখার রূপে দেখেছেন। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশা নাই যে নয়নে আকাশ কাঁদে হতাশা নাই যে নয়নে দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার। আজ ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন নদীর পারে গহন বনের ধারে গভীর অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার। আজ ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার। অসাধারণ। আসলে রবীন্দ্রনাথই। সুতরাং এই জন্মদিনে আমরা যে স্মরণ করতে পারলাম, প্রকৃতির সাথে রিলেট করতে পারলাম, এটা একটা বিশাল ব্যাপার। আর আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। আর এত সুন্দর দুটো গান শোনালেন যে মনটা ভরে গেছে। শুধু দর্শক, কবিগুরুর সাহিত্যের মূল উপজীব্য ছিল প্রকৃতি। তিনি প্রকৃতিকে হৃদয়ে ধারণ করেছিলেন বলেই আমরা তার কাছে পেয়েছি অমূল্য সব সাহিত্যকর্ম। কবির প্রকৃতি প্রেম সকলের মাঝে ছড়িয়ে যাক, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।